এইমাত্র একটা ব্রেকিং খবর হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই আমির হামজা এখন কুষ্টিয়া 3 আসনের এমপি, জামাতের এমপি। কি ব্যাপারে 13 এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে একটা মন্তব্য করছিল। তিনি বলছিলেন যে জেলা প্রশাসকের বিরুদ্ধে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তুলেছেন তিনি। ওয়াজের নামে, ধর্ম প্রচারের নামে যা ইচ্ছা তাই বলা, যাকে তাকে নাস্তিক বলা, যাকে তাকে পাগল বলা, যাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আর নিজেকে আওয়ামী লীগ হিসেবে জাহির করা একটা সময়, পরবর্তীতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করা, এই ব্যাপারগুলো করার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা, সেখানে সকালে ছাত্রদের মদ দিয়ে কুলি করার দৃশ্য দেখা, এই ধরনের মিথ্যা আজগুবি গুজব ছড়ানো ব্যক্তির নাম আমির হামজা, যিনি এখন হয়ে গেছেন জামাতে যোগ দিয়ে জামাতের এমপি, এবং এমপি হওয়ার পরেও তার মুখ থামেনি, মুখ চলছে আগের চাইতে আরো বহুগুণ গতিতে। তিনি জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক বলেছেন, তিনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কিশোরগঞ্জের ফজু পাগলা বলে এখনো তিনি চিৎকার করছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। সম্প্রতি একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা তদন্ত করা হয়েছে, যেখানে এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এর আগে তিনি ওয়াজে যেটা বলেছেন যে আমার দাদা একটানা 21 বছর চেয়ারম্যান, আমার দাদা বাবার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, অন্যরা বলে আমি নাকি জামাত শিবির করে। এই বক্তব্য তিনি ওয়াজে দিয়েছিলেন। আর এক জায়গায় বলেছিলেন আমার চাচা একটানা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। মানে কখন চাচা চেয়ারম্যান হয় 21 বছর, কখন দাদা চেয়ারম্যান হয়, তার এই কথার ভারসাম্য আমরা পাইনি। কিন্তু তদন্ত করে দেখা গেছে তার বাবা, চাচা, দাদা কেউ কখনোই মানে একটা ওয়ার্ডের মেম্বারও কখনো হয়নি, চেয়ারম্যান হওয়া তো অনেক দূরের কথা। এবং তার এলাকায়, তার গ্রামে খোঁজ নিয়ে ওই অনলাইন প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে যে তার 14 গোষ্ঠী আসলেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হঠাৎ করেই তিনি হয়ে গেছেন জামাতের এমপি। শেখ হাসিনার সময় শেখ হাসিনার মানে বলেছেন 18 কোটি মানুষের, 18 কোটি জনগণের জননী শেখ হাসিনা, এভাবে তিনি বলেছেন। এখন শেখ হাসিনার সম্পর্কে তিনি উদ্ভট সব কথা বলেন। সেই আমির হামজার বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে, এই পরোয়ানা দিয়েছেন আদালত। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওই যে জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক বলেছিলেন। নাস্তিক বলা দেশের আইনে তো বটেই, ধর্মের আইনে, ইসলামের আইনেও নিষিদ্ধ যে তুমি ইচ্ছা করলেই যাকে তাকে নাস্তিক বলতে পারবা না, এটা ইসলামে কড়াকড়িভাবে নিষিদ্ধ। কিন্তু ইসলামের সেই নিষেধাজ্ঞা কে মানে? এরা তো পারলে প্রতি মুহূর্তে কোরআন শরীফেরও ভুল বের করে। কারণ এই আমির হামজাকেই প্রকাশ্যে বলতে শুনেছি যে লোকে বলে কোরআনের নাকি কোথাও কোনো ভুল নেই, আমি নিজে পড়ে পড়ে 53 জায়গায় ভুল ধরতে পারছি কোরআনে। অথচ কোরআনের ভুল 53 জায়গায় ধরতে পেরেছে না 56 জায়গায় ধরতে পেরেছে, এই 56 জায়গার জায়গায় কিংবা 53 জায়গার জায়গায় যদি এক জায়গাতে ভুল ধরতে পেরেছি এরকম কথা আমার মতো সাধারণ মানুষ বলে ফেলে, তাহলে ধর্ম অবমাননার দোহাই দিয়ে ওই কদিন আগে কুষ্টিয়ার দৌলতপুরে পীরের আস্তানায় যে কাণ্ড করা হলো সেই কাণ্ড করা হবে এবং তৌহিদি জনতা নেমে আসবে। চলুন একটু জেনে দেখি আমির হামজার বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এবার কি সত্যিই তাকে পুলিশ গ্রেপ্তার করবে? কোন সিচুয়েশনে পড়তে যাচ্ছেন তিনি? এতে কি তিনি নিজের মুখে লাগাম টেনে ধরবেন? সে আলোচনাই করবে এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আমির হামজা মানে আলোচিত নয়, আলোচিত এখন বলাটা খুব মুশকিল, বলা যায় যে বিতর্কিত, সমালোচিত এই ওয়াজি যিনি এমপি হয়েছেন, এমপি হয়ে তিনি বলেছেন যে কুষ্টিয়ার কোনো আর উপরওয়ালা নাই, কুষ্টিয়ার উপরওয়ালা আমি, মানে কুষ্টিয়ার আল্লাহ সেজেছেন তিনি, এরকম বক্তব্য যদি সাধারণ মানুষ দেয় তাহলে তাকে ধর্ম অবমাননার অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে, তৌহিদি জনতা তাকে লেলিয়ে দেবেন তারাই। কিন্তু তারা যখন বলেন তখন এটা কোনো ব্যাপার হয় না। তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানার খবর দিচ্ছে বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। জ্বালানি মন্ত্রীকে নাস্তিক বলার মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 2 এপ্রিল একই আদালতে মামলাটি করেছিলেন সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল। সেই মামলাতেই এবার তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হলো। কি বলা হচ্ছে?
সিরাজগঞ্জের একটি মানহানি মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চৌহালি উপজেলা আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন বলে মামলার বাদী এবং জেলার আইনজীবী সমিতির সম্পাদক হুমায়ুন কবির কর্নেল নিশ্চিত করেছেন। আজকে এই আদেশ দেয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় 2রা এপ্রিল একই আদালতে মামলাটি করেছিলেন এই হুমায়ুন কবির কর্নেল। সে সময় বিচারক আসামির বিরুদ্ধে সমন জারি করেছিলেন। হুমায়ুন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক বলেছেন, যা বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি, যে কারণে 296, 500, 504 ধারায় মামলা করা হয়। সমন জারির পরও আসামি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর আগে 30 মার্চ একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা করেছিলেন। পিবিআই মামলাটি তদন্ত করছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা মানে আমির হামজাকে এখন গ্রেপ্তার হতে হবে অথবা ওই আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। যেহেতু তিনি এমপি, আদালতে গিয়ে আত্মসমর্পণ যদি তিনি করেন, গ্রেপ্তারের আগে যদি আত্মসমর্পণ করেন, তাহলে হয়তো আদালত তাকে জামিন দিতে পারেন। তবে তিনি যে কর্মটি করেছেন সেই কর্মটা মানে সরকারি দলের মন্ত্রীকে বলেছেন বলেই তিনি বিপদে পড়েছেন, কিন্তু এই কাজটা তিনি এর আগে জীবনে বহুবার করেছেন। তিনি বহু মানুষকে নাস্তিক বানিয়েছেন, তিনি বহু মানুষকে মানে এটা ওটা বলেছেন এবং এখন মাননীয় সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা, আমার কাছে সংসদ সদস্যের চাইতে তার বীর মুক্তিযোদ্ধা এবং মানে রণাঙ্গনের একজন কমান্ডার হিসেবে তার সম্মান অনেক বেশি। সেই রণাঙ্গনের যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে এই আমির হামজা প্রকাশ্য ওয়াজের নামে বারবার ফজু পাগলা বলে মানে নিকৃষ্ট ধরনের শব্দ প্রয়োগ করেছে। মানে এই মানে কর্মকাণ্ডগুলো অবশ্যই থামানোর ব্যবস্থা করা উচিত। যার যা ইচ্ছা, মানে বাকস্বাধীনতার নামে যার যা ইচ্ছা সে সেই শব্দ প্রয়োগ করবে, যাকে তাকে গালাগালি করবে, যাকে তাকে নাস্তিক বলবে, এটা তো এই সমাজে চলতে পারে না। এই ধারাটা বন্ধ করতে হবে। আর এই ধারা বন্ধ করতে না পারলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা অরাজক পরিস্থিতির দিকে আমরা চলে যাব। এখন দেখার বিষয়, এমপি হিসেবে কিংবা প্রভাবশালী একটা দলের মানে সদ্য নেতা হিসেবে, যদিও তিনি একটা সময় তার 14 গোষ্ঠী তো আওয়ামী লীগ করে, তার চাচা দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, যদিও সেগুলো সব মিথ্যা বানোয়াট, কিন্তু আওয়ামী লীগ করে তার 14 গোষ্ঠী, এটা সত্য। সেই আওয়ামী লীগ করা ব্যক্তি যখন এখন জামাত হয়েছেন, অনেকে গত 20-21 মাস ধরে এদের রাজনীতি নিয়ে এই কথাগুলো বলে আসছিলেন বারবার, যদিও এই আলোচনাগুলো আমি করি না সাধারণত। সেটা হচ্ছে যে গুপ্ত সুপ্ত এই ব্যাপারগুলো বলে আসছিলেন, সেগুলো বলতে চায় না, সেগুলো নিয়ে অযথা নোংরা শব্দ ব্যবহার করতে চায় না। তবে একটা সুস্থ সমাধান হওয়া উচিত। অবশ্যই সরকারের এই মানে ওয়াজ যারা করে, ওয়াজের নামে বিদ্বেষ ছড়ানো, ওয়াজের নামে যাকে তাকে নাস্তিক বলা, ওয়াজের নামে মানে অন্য ধর্মের মানুষদের গালাগালি করা, মানে হেনস্থা করা, কটূক্তি করা, এগুলো বন্ধ করা উচিত আইন করে। ইসলামের অবমাননাতে যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তৌহিদি জনতার, সেই ব্যাপারে যদি অবমাননা হয়ে থাকে তার যেমন একটা শাস্তি থাকা উচিত, তেমনি অন্য ধর্মের প্রতি কিংবা অন্য মানুষের প্রতি বিদ্বেষ ছড়ানো এই কর্মকাণ্ডেরও একটা কঠোর শাস্তি থাকা উচিত এবং শাস্তি প্রয়োগ করা উচিত। দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই বক্তব্যের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয় গত 27শে মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য 20 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং এই জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর আগে জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিছে। তারপরে সম্ভবত রুমিন ফারহান, তিনিও তাকে একটু কটাক্ষ করা এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। এছাড়া তার অনেক কি মান্দাকিনীর চেহারা দেখেছেন, কি তার চেহারা, এই সমস্ত মানে
ওয়াজ মাহফিলে এত বিতর্কিত বক্তব্য, এত নিম্ন রুচির নিম্ন কথাবার্তা, এই মানুষটাকে কেন পিক করলো জামাত? জামাতের তো ক্যাডার ভিত্তিক দল, তার হতে পারে আপনি মানে ধর্মভিত্তিক কোনো দলকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু জামাতের তো কিছু গুণাগুণ আছে। তাদেরকে বলা হয় তারা বেশ বুদ্ধিমান, তারা পড়াশোনা করে, তাদের মধ্যে ভদ্রতা আছে, নম্রতা আছে, তারা দুর্নীতি মুক্ত, অনেকেই অধিকাংশই তাদের সেই ইমেজটা আছে। সেই ইমেজটাই তো ছিল তাদের ইয়েতে, বিএনপির বিপরীতে। কিন্তু আমির হামজাকে যখন নাকি নমিনেশন দেয়, তখনই আমি অবাক হয়েছি যে এই মানুষটা কিভাবে জামাত সিলেক্ট করলো, যার কথাবার্তা আচরণ খুবই মানে কি বলবো, মানে এটা মানানসই না। সে একজন নীতি নির্ধারক হয় কি করে, জামাত তাকে প্রমোট করে কি করে? কালকে দেখেন একটা ঘটনা বলি, কোন একটা বাসায় শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, তার সাথে প্রবীণ জামাত নেতা এবং এমপি, 91 সালের এমপি, জামাতের মধ্যে এখন 4 জন, তার সাথে কথাবার্তায় তিনি বলছিলেন 4 জনের সংসদের অভিজ্ঞতা আছে, বাকি সবাই নতুন। বিএনপির মধ্যে 40 জন, বাকি সবাই নতুন। ছাত্র রাষ্ট্র সবাই নতুন। বললো, আমি বললাম কেমন ফিল করছেন? বললো যে যত যাই বলেন না কেন, এইরকম স্বস্তির পার্লামেন্ট আর আগে কখনো পাইনি। এরকম সবকিছু বলা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, বিতর্ক করা যাচ্ছে। আমরা বিরোধী, এইরকম শক্তিশালী বিরোধী অবস্থানে কখন আসবো আমরা চিন্তা করিনি। বিএনপিও যে ব্যাক করতে পারবে ক্ষমতা এইভাবে, তারাও চিন্তা করতে পারেনি। সব মিলায় যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, এটা তো হবেই, কিন্তু মানে এটা একটা অসাধারণ, এটা অন্যরকম। এর তরুণরা আছে, আমরা আছি, বিএনপি আছে, মানে একটা নিশ্চিত পরিবেশ, নিরাপদ, স্বস্তিদায়ক একটা পরিবেশ। দেখেন কোনো অশান্তি দেখলাম না, খুবই মানে বুদ্ধিদীপ্ত তার কথাবার্তাগুলো, ভালো লাগলো যে তিনি একেবারে উড়াই দিলেন না, মানে বিএনপিকে গালাগালি করলেন না, সবার প্রতি সম্মান রেখে তিনি কথাবার্তাগুলি বললেন। কিন্তু তার বিপরীতে এই যে কুষ্টিয়া 3-এর আমির হামজা কেমনে হয়, এটা মানানসই হলো? এগুলি এখন জানি না, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সিরাজগঞ্জের আদালত জারি করছে। তো এখন স্পিকারের গ্রেপ্তার করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হয়, এটা হয়তো স্থগিত হয়ে যাবে। কিন্তু জামাতকে ভাবা উচিত যে এই আমির হামজা দলকে কি সম্মান দেবে, আর দেশের জন্য আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, এগুলি বিবেচনা করা উচিত। জামাতের কাছে এটা একেবারেই প্রত্যাশা করিনি এবং এটা মানানসইও না। আসসালামু আলাইকুম। ভদ্রলোককে নিয়ে আর কত বলবো আমি জানি না। আমির হামজা জামাত ইসলামে একজন জিনিস পেয়েছে বটে। এই আমির হামজা, আমি তার ধর্মীয় বক্তৃতা, ধর্মীয় সমাবেশ, ওয়াজ নিয়ে কথা বলতে চাই না, কিন্তু তিনি যেসব করে যাচ্ছেন, এইসব করার মধ্যে দিয়ে তাকে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। মানে লোকটা আসলে কোন তরিকার, তিনি আসলে জামাতের নাকি জামাতের চেয়ে আরো ডিপ কোন শ্রেণীর? দেখেন একের পর এক বিতর্ক তৈরি করছে। আগে তো ক্ষমতা দখল করে নির্বাচিত হয়ে তো গরম গরম বক্তৃতা দিয়েছে, তারপরে জ্বালানি মন্ত্রীকে নাস্তিক বলেছে, সেটা নিয়ে তো জল বহুদূর গড়িয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা এসছে। সেই ধর্মীয় আলেম ওলামাদের একটি অংশ সিরাজগঞ্জে মিছিল করেছে। এইসবের প্রেক্ষাপটে ভদ্রলোক থামছেই না, এবং তার এই গ্রেফতারি পরোয়ানার পরে চারদিকে আলাপ হচ্ছে যে ভদ্রলোক গ্রেফতারি পরোয়ানা দিয়ে কি করবে, এই টাইপের এমপি, তাকে সে কি থামবে না। এর একটি মানে উৎকৃষ্ট উদাহরণ সামনে আছে। সামনে হলো যে তিনি তার মুখ চালিয়েই যাচ্ছেন। এবার এসে আমির হামজাকে আইনি নোটিশ দিয়েছে ছাত্র শক্তির নেতা। আমির হামজাকে আইনি নোটিশ ছাত্র শক্তি নেতা, সেটা কেন একটু শোনেন আপনারা। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য, কটূক্তির অভিযোগে কুষ্টিয়া সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে জাতীয় ছাত্র শক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আইয়াস ইমনের পক্ষে বৃহস্পতিবার 23 এপ্রিল জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নোটিশটি পাঠান। এবার ফজলুর রহমান এই শ্রেণীর যারা হুজুর আছেন তাদের খুব অপছন্দের পাত্র।
কারণ তিনি এদের সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বলেন। অ্যাডভোকেট ফজলুর রহমান এদের স্বরূপটা যেভাবে তুলে ধরেন, আমরা অপেক্ষা করছি জাতীয় সংসদে অ্যাডভোকেট ফজলুর রহমানের একটা বক্তৃতা শুনবো। তিনি এই জামাত এত জামাতের পাশে বসে কি বক্তৃতা দেন। তো এর আগে আপনার ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বালানি মন্ত্রী, তারে নিয়ে কথা বইলা তাকে নাস্তিক বইলা মামলা খেয়েছে, গ্রেফতারি পরোয়ানা খেয়েছে, বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে। এখন লাগছে অ্যাডভোকেট ফজলুর রহমানের পিছনে। আমির হামজা কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা। দুঃখিত। আইনজীবী নুরুল ইসলাম তিনি বলছেন, লিগ্যাল নোটিশটি এমপি সাহেবের বরাবর পাঠানো হয়েছে। নোটিশে 10 দিনের মধ্যে মানহানিকর বক্তব্যের সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যদি তা না করে তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে বলা হয়েছে, আমির হামজা জনসমক্ষে বক্তৃতা প্রদানকালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস্যকে ফজু পাগলা বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন, এমনকি কুকুর মারার ইনজেকশন দেওয়ার কথাও বলেছেন। এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। নোটিশ আরো বলা হয়, এসব বক্তব্য কর্মকাণ্ডের ফলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক মানসিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি চিন্তা করেন, এই আমির রাজ্যে নাকি একজন ইসলামী বক্তা, সে আরেকজনের নাম বিকৃত করে কিভাবে? আমাদের ইসলামে তো অন্যজনের নাম বিকৃত করা অন্যায়, পাপ। সে আরেকজনকে ইনজেকশন দিয়ে পাগল সাজায় কিভাবে? অ্যাডভোকেট ফজলুর রহমানকে ফজু পাগলা যে বলে, এটা যে এই যে মববাজরা, ছাত্র জনতা নামে যারা মব করেছিল ফজলুর রহমানের বাসার সামনে, অথবা এই তৌহিদি জনতা, অথবা ইনকিলাব মঞ্চ, ডট ডট ডট, মানে ব্যাকআপ হচ্ছে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির, তাদের যে অশ্লীল আপত্তিকর স্লোগান, এই স্লোগানের সত্যিকার অর্থে যে পৃষ্ঠপোষক জামাত, এটা আমির হামজা প্রমাণ করে দিলেন। কারণ এইসব স্লোগান আমির হামজার মুখ দিয়ে এসছে, তবে তারা এইসব নতুন জেনারেশনকে তাদের জেনারেশনকে শিখাচ্ছে। জানতে চাইলে জাতীয় ছাত্র শক্তি নেতা ইয়াস ইমন বলেন, ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি, একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়, এই কারণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আমির হামজার মোবাইল ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি। কি জবাব দেওয়ার কিছু আছে? নিশ্চয়ই আবার একটা বিকৃত উত্তর দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।